আমি নস্টালজিক এবং এই চরিত্রটাই এমন বয়স্কার চরিত্র ঠিকই, কিন্তু তার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে, তার নাতি নাতনির মধ্যে দিয়ে, সবার মধ্যে দিয়ে নিজের জীবনটাকেও খুঁজে পান উনি। এবং রুটসে ফিরে যাওয়ার, একটা শেকড়ে ফিরে যাওয়ার ব্যাপারটা তো আছেই। সেখানে এখানে যে একটু পারিবারিক ধরে রাখার ব্যাপারটা যে আছে, সেটা আমার ভীষণ পছন্দের। গল্পটা ভীষণই ভালো লেগেছে, লিখেছে খুব ভালো। এবং আমার মনে হয় এই ছবিটা দেখে লোকেরা তাদের মনে মনে অনেক জোর পাবে আর কি, যে হ্যাঁ, বোধহয় আমাদের এভাবেই থাকা, এভাবেই এক্সিস্ট করা উচিত। সবকিছু ভুলে না গিয়ে, আমাদের আমাদের রুটস গুলো ভুলে না গিয়ে এভাবে এক্সিস্ট করা উচিত। যার জন্য আমার এত পছন্দ। নেইবারলি ফিলিং, প্রতিবেশীদের নিয়ে, তারা নিজেদের জীবন নিয়ে, আমি নিজেও তো তাই, অনেকে নিজেদের জীবন নিয়ে এতই ব্যস্ত যে আগে যেরকম আমরা ছোটবেলায় যেটা দেখেছি, এখন কারোর বাড়িতে যেতে গেলে জানিয়ে যেতে হয় যে অমুক দিনে আসতে পারবো কি, তুমি কি ব্যস্ত থাকবে। এবং আগে যেরকম কোথাও বেড়াতে গেলেও একজনের বাড়িতে হঠাৎ করেই চলে যেতাম, সেটা আর হয় না, সেটা নেই, অনেকদিন আগে থেকে জানিয়ে রাখতে হয়। এবং ছোটবেলায় আমরা যেটা দেখেছি, সেটা কারো প্রতিবেশী, আমরা প্রবাসী বাঙালি ছিলাম তো, কারোর বাড়িতে গেলে যে সিম্পল জিনিস, একটা রসগোল্লা আর একটা অমলেট খেতে দিত, তার জন্যই আমরা মরে যেতাম যে কি ভালো, কি ভালো অমলেটটা দেখবো। এখন তো সেগুলো না, এখন তো সব রকমারি সব খাবার। যাই হোক, টাইমস উইল চেঞ্জ, কিন্তু আমি যেটা বলছি যে পুরোনোটা মনে রাখা উচিত। অনেকে হয়তো ধরে রাখতে পারেন, কিন্তু অন্তত মনে রাখা উচিত। মনে রাখলেই অন্তত সেই শ্রদ্ধাটা আসবে, মনে রাখলে সেই আর কি বলবো, বড়দের প্রতি শ্রদ্ধা, নিজেদের মানুষের প্রতি শ্রদ্ধা, সেটা থাকবে। সোমনাথ চরিত্রর নাম। এই পরিবারের এমন একটা অংশ যে অনেক ছোটবেলায় এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাকে তার বাবা কোনো একটা কারণে শহরে নিয়ে চলে গেছিল। তারপর থেকে এত বড় পরিবার, এতগুলো মানুষ, দিদামা, আহ, এত জ্যাঠা জেঠি, কাকা ভাই বোন কাজিন, সবার সঙ্গে বিচ্ছিন্ন বহু বছর। কিন্তু জীবনে এমন একটা সিচুয়েশন আসে যখন ও বুঝতে পারে যে এবার ওকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে, পার্মানেন্টলি হয়তো এবার দেশ ছেড়ে ক্যানাডা শিফট হয়ে যাবে। আর তখন ও রিয়েলাইজ করে যে যাওয়ার আগে একবার দিদামার কাছে যাওয়া উচিত, দেখা করে আসা উচিত, বাকি গোটা পরিবারের সঙ্গে দেখা করা উচিত, এবং এসে ওর সঙ্গে কি কি ঘটে, বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আবার কি করে নতুন করে পরিচয় হয়, আলাপ হয়, ওদের মধ্যে ভালোবাসা হয় না হয় না, এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে সোমনাথের চরিত্রটা যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ক্যারেক্টার। ধর আমি বড় হয়েছি যাদবপুরে, একদম পাড়ার মধ্যে, একটা পাড়ার মধ্যে সুলেখা বলে একটা পাড়া, এবং আমরা কিন্তু বড় হয়েছি এইভাবে যে আমরা সন্ধ্যেবেলা খেলাধুলার পরে প্রত্যেক দিন কোনো একজনের বাড়িতে আড্ডা হতো। একটা এত বড় বড় বাটি হতো, তার মধ্যে মুড়ি মাখা হতো, চানাচুর থাকতো, সিঙ্গারা থাকতো, অমুক তসুক, এবং আমরা খেলে ধুলে হাত পা ধুয়ে কোনো একজনের বাড়িতে বসে আরো আধ ঘন্টা খাওয়া দাওয়া করতাম। তারপরে যখন বকা আসতো যে এবার পড়তে বসতে হবে, আমরা তখন বাড়ি ফিরতাম। এটা অলমোস্ট আমাদের রোজকার একখানা প্ল্যান ছিল। আহ, আজকের দিনে সেটা অনেকটা কম আগের থেকে। আমাদের মধ্যে অনেকেই সেই জীবনটা দেখতে পায় না। এটা না শুধুমাত্র রাস শুধুমাত্র একটা একান্নবর্তী পরিবারের গল্প নয়, কিন্তু রাস একটা গোটা গ্রামের, একটা গোটা পাড়ার একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে থাকা। যারা এইগুলোর মধ্যে বেড়ে উঠেছে, আমি যেহেতু সুলেখায় বড় হয়েছি, আমি এগুলোর মধ্যে বেড়ে উঠেছি। পাড়ার মাঠে খেলা, পাড়ার পুকুরে স্নান করা। আহ, আমাদের পাড়ার মধ্যে না, আমার মা এমন কোনো বাচ্চা নেই পাড়ার যাকে মারেনি। আমি তো মার খেতামই খেতাম, বাট আমার মা এটা ভাবতো যে মায়ের এই রাইটটা আছে যে পাড়ার অন্য কোনো বাচ্চা বদমাইশি করছে, সে বাড়ি ফিরছে না, তাকে একটা চড় মারতেই পারে। আজকের দিনে এটা করতে পারবে না, পুলিশ কমপ্লেন হয়ে যাবে। তো এইরকম একটা সময়ে, এরকম একটা পৃথিবীতে, এরকম একটা জীবনে ফিরে যাওয়াটা রাস। অনেকটা ভালো লাগা জড়িয়ে আছে, অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, অনেকটা ছোটবেলা জড়িয়ে আছে। আহ ছোটবেলা একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে বকা খাওয়া, একসঙ্গে গরমের ছুটি কাটানো, ছুটি ছুটি দেখা, একটা বন্ধুর বাড়িতে বসে ছুটি ছুটি দেখা, এগুলো তো আমরা দেখে বড় হয়েছি। ধর এখন যাদের 18-19 বছর বয়স, তারা মানে তারা হয়তো এই লাইফটা অনেকটাই পায় না। আমরা খুবই ফর্চুনেট যে আমরা এই লাইফটা পেয়েছি, বড় হয়েছি, এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে যখন এই লাইফটা আবার একবার লিড করার সুযোগ, পাড়ার মধ্যে কারেন্ট চলে গেলে আমরা সবাই পাড়ায় বেরিয়ে আসতাম।
পড়াশোনা বন্ধ, পাড়ায় বেরিয়ে আসতাম বা কারোর একটা ছাদে বসে আড্ডা হতো, গান গাওয়া হতো, আন্তাক্ষরী খেলা হতো। এইগুলো তো আজকের দিনে হচ্ছে না। তো আমি খুবই এক্সাইটেড যে ওই জীবনটা আবার আমি লিড করতে পারবো। আমাদের এখন যখন ওয়ার্কশপ হচ্ছে, একটা ঘরের মধ্যে আমরা 17 জন 18 জন ওয়ার্কশপ করছি। এটা থিয়েটারে হয়, থিয়েটারের ওয়ার্কশপ এরকম ভাবে হয় যেখানে সবাই থাকে। সিনেমার ওয়ার্কশপে এটা করার সুযোগই পাইনি আমি কোনো। রাসের ক্ষেত্রে সেটা হচ্ছে। তো 17 তারিখ আমাদের যে ওয়ার্কশপটা, তার আমরা এখনো লোকেশন ডিসাইড করতে পারিনি, কারণ 34 জন থাকবে সে ওয়ার্কশপ। দেল বি 34 actors ইন ওয়ান ওয়ার্কশপ। তো এই বিষয়টা আমার কাছে খুবই এক্সাইটিং। আর যেটা আমি একদম প্রথমে তোদের বললাম যে ধর তরুণ মজুমদারের সিনেমায় একটা অদ্ভুত সারল্য থাকতো, তো একটা এনার্জি লেভেল থাকতো, মানুষের কথা বলার মধ্যে, আচরণের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সিম্পলিসিটি থাকতো। সেইগুলো তো আজকের দিনের বেশিরভাগ সিনেমায় আমরা পাই না। সেই অদ্ভুত বিষয়টা রাশের মধ্যে আছে। আর আমি খুবই এক্সাইটেড, কারণ এই লাইফটা লিড করতে গেলে কিছুটা হলেও ওর মধ্যে বাঁচতে হবে আমাকে। আমার মনে হয় যে আমার জীবনে যতটুকু না পাওয়া, দুঃখ, কষ্ট, মাঝে মধ্যে মন খারাপ, এই যে ফেজটা আমাদের সবারই আসে যায়, এটা বোধহয় আগামী 2 মাস আসার সুযোগই পাবে না। কারণ এতগুলো মানুষ থাকবে সর্বক্ষণ আমার আশেপাশে। এই যে একটু আগে যেমন দেবলীনা পিছনে লাগছিল, বা তার আগে অনির্বাণ দা পিছনে লাগছিল, বা সুদীপ দা আছে, অনুষ্কা দি আছে, আহ রণজয় একদম বন্ধুস্থানীয়। এতগুলো ভাই বোন, মানে এতগুলো ভাই বোন, এই সবটা না আমাকে খুবই আমার ছোটবেলায় ফিরিয়ে দিচ্ছে। আমার সেই সুলেখার পাড়ার বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, যেখানে পাশের বাড়ির কাকিমা যেরকম আদর করে খাওয়াতো, আবার সেরকম দুষ্টুমি করলে একটা চড় মারার আগেও ভাবতো না যে এটা আমার ছেলে না, এটা পাশের বাড়ির মল্লিকার ছেলে। তো সেই জীবনটা কিছুদিনের জন্য ফিরে যাব ভেবে আমার খুব অদ্ভুত একটা এক্সাইটমেন্ট। দেখো, আমি অ্যাকচুয়ালি যৌথ পরিবারে কখনো বড় হইনি। যৌথ পরিবারের গল্প এগুলো আমার সিনেমাতে দেখা। তরুণ মজুমদারের সিনেমা, এই 70-এর দশকের, এই কিডসের যে বাংলা সিনেমা আছে, সেইগুলো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেহেতু মফস্বলে বড় হয়েছি, মফস্বলের যে পাড়া কালচার সেটা কিন্তু অনেকটাই যৌথ পরিবারের মতো। সমস্ত পরিবার এবং আলাদা আলাদা যে বাড়িগুলো, তাতে আমি যাদেরকে কাকু, মামা, মাসি, পিসি বলে ডাকি, তারা কিন্তু সত্যি আমার রিলেটিভ বলেই মনে হতো ছোটবেলায়। এবং একটা বাড়িতে রান্না হলে আর একটা বাড়িতে দেওয়া হয়। আহ দুটো বাড়িতে হয়তো ল্যান্ডলাইন রয়েছে, সেখানে সবার ফোন আছে। কয়েকটা বাড়িতেই মাত্র টেলিভিশন আছে। এরকম। ইভেন আমি যখন ছোট ছিলাম তখন তো রেফ্রিজারেটরও, খুব ফ্রিজ সবার বাড়িতে বাড়িতে এরকমও ছিল না, মফস্বলের কথা বলছি। তখন কিন্তু কারো বাড়িতে স্পেশাল বা খাবার বেশি হলে অন্যের বাড়ি ফ্রিজেও রাখা হতো। তো এইগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, সরাসরি যৌথ পরিবার না হলেও। তো চিত্রনাট্যটা যখন পড়লাম তখন আমার মনে হলো যে আমার খানিকটা পরিচিত জগৎ বটে। আমি এই যে যে বড় পরিবার, যে পরিবারের গল্প, সেই পরিবারের আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন। মানে 4 ভাই আছে, তার মধ্যে আমি হচ্ছে সেজো ভাই। এবং প্রত্যেকেরই পরিবার রয়েছে, মানে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। এবং তাদের মধ্যে সম্পর্ক, এটার মধ্যে কিন্তু এই যে পুরো গল্পটা, এই গল্পটার মধ্যে কিন্তু খুব জটিলতা নেই, খুব সরল গল্প। এবং এখানকার এদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখনকার জীবন যদি আমরা ভাবি, আমাদের যে জীবন, সেই তুলনায় সমস্যাগুলো খুব সরল সমস্যা। তার সমাধানগুলো আমার মনে হয় তুমি যে সময়টার কথা বললে না, অ্যাকচুয়ালি আমরা যারাই আর্লি 90s বা লেট 80s এর যারা, আমাদের সবার ক্ষেত্রে না ওই পাড়া কালচারটা আমাদের মজ্জায় মজ্জায় বসে রয়েছে। কারণ আমরা সব, আমি তো অবশ্যই, ও যেমন তথা যেমন নর্থ কলকাতার এখানকার ছেলে, আমি ছিলাম একজন মফস্বলের ছেলে। তো আমাদের ভিতরে ওই পাড়া কালচার, বাড়িতে একটা টিভি, সেখানে ক্রিকেট খেলা হলে একটা উৎসবের মতো করে পালন করা হয়, কিংবা কোনো একটা বাড়িতে রান্না করা হলে পাশের বাড়ির লোক নির্দ্বিধায় সেখান থেকে গিয়ে খাবার তুলে না জিজ্ঞেস করে খেতে পারি। তো সেইটা দেখে বড় হয়েছে। সেখানে কোনো বিভাজন ছিল না, সেখানে কোনো পয়সার ভিত্তিতে কোনো বিভেদ করা হতো না। তো সেটা দেখে আমরা বড় হয়েছি। সেজন্য এই গল্পটা না আমার খুব কাছে, কারণ আমি রিলেট করতে পারছি প্রত্যেক মুহূর্তে। সৌমিক একটা এমন ছেলে যে মফস্বলের ছেলে, কিন্তু ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ঠেহরাও আছে। ঠেহরাওর এক্স্যাক্টলি একটা ভালো বাংলা আমি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু মাথায় এলো না। একটা ধৈর্য আছে, এবং এ বিশ্বাস করে যে ভালোবাসাকে শুধুমাত্র কেড়ে নেওয়াতে ভালোবাসা নয়। এ বিশ্বাস করে ভালোবাসার মানুষ ভালো থাকলে নিজে ভালো থাকা যায়। তার জন্য উদার হওয়া প্রয়োজন। ভালোবাসার সব থেকে বড় গুণ হওয়া উচিত উদারতা এবং সম্মান। আমি অ্যাকচুয়ালি, দেখো, এইটা যার ছবি তথাদা, আমার দীর্ঘদিনের বন্ধু। ওর সঙ্গে আমার কোনো এক্সপেকটেশনের সম্পর্ক নেই। একটা সম্পর্কে আমার জীবন এক্সিস্ট করে, যার সঙ্গে আমার কোনো এক্সপেকটেশনের সম্পর্ক নেই।
তো এই যে ওর এতগুলো ছবি হচ্ছে, আমি একইভাবে খুশি যে ছবিটার জন্য আমি এই ছবিতে আমি পাঠ করছি বলে খুশি। এটার মধ্যে এটার জন্য আমার ওর মধ্যে কোনো বিভাজন কিংবা বিভেদ হয় না যে ওর ছবিতে আমার বন্ধু বলে কেন পাঠ করো, আমার কোনো মাথাতেই আসে না। সেখানে এটা হঠাৎ করে ও আমাকে একটা চরিত্র অফার করে, এবার সেটা একটা বিশেষ চরিত্র। আমি জিজ্ঞাসা করি না যে কি আছে না আছে, আমি বলি হ্যাঁ। থ্যাঙ্কফুলি যেহেতু আমি ছোটবেলা তো যেই পাড়াতে বড় হয়েছি বা মানে যেখানে যেখানে এখনো থাকি সেটা একই পাড়া, সেই জন্য আশেপাশের মানুষজনরা এক রয়ে গেছেন। কিন্তু ছোটবেলার কিছু বন্ধুরা ছিল, মানে পাড়ার বন্ধুরা, আহ, তাদের যেহেতু কাজ মানে কর্মসূত্রে বা বিবাহ সূত্রে অনেক কারণের জন্য তারা বাইরে চলে গেছে, তো ওই কিছু আহ সমষ্টি কয়েক কিছু বন্ধু, তাদের প্রেজেন্সটা পাড়ায় বড্ড মিস করি। কিন্তু আমার পাড়াটা এখনো আগের বাঙালি পাড়ার মতনই আছে। আমার চরিত্রের নাম রাই, এবং মানুষজন যেভাবে দেখে এসছে, মানে যেরকম ভাবে দেবলীনাকে দেখে যে হাসি খুশি বা সবাইকে নাচ শেখাচ্ছে, মানে যেটা হয়তো ক্যামেরার সঙ্গে সবসময় ধরা পড়ে না, কিন্তু যেভাবে আমি বড় হয়েছি যে পাড়ার ছেলে মেয়েদের নাচ শিখিয়ে অনুষ্ঠানের জন্য তৈরি করে, দুর্গাপুজোর প্রোগ্রামের জন্য রেডি করে, তো এখানেও রাইয়ের চরিত্র ঠিক সেরকমই। সেই বাড়ির কেউ নয়, কিন্তু এই গ্রামের একজন যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এবং একটু বেশি ইন্টারফেয়ার করে হয়তো, কিন্তু মানে মেয়েটা ওই সবাইকে নিয়ে একসাথে থাকার মেয়ে, এবং সেটা আমার নিজের সাথে আমি খুব মিল পেয়েছি। আমি যেরকম মানুষ সেটার সাথে খুব মিল পেয়েছি, এবং সেই জন্য চরিত্রটা করতে খুব ভালো লাগে। মানে হয় না কিছু কিছু মানুষের, মানে যৌথ পরিবারে যাদের উপর ছোট বয়সেই অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব পড়ে যায়, যার ফলে আহ কৈশোরটা শৈশবটা অনেক আগে হারিয়ে যায় আর কি। তো সেরকমই একটা চরিত্র, ফলে এর এর বেশি কিছু আর এখন এই চরিত্রটা সম্পর্কে না বলাই ভালো। কিন্তু আমার খুব মানে তথার সঙ্গে কোলাবোরেশনে গিয়ে, মানে এখন তো প্রসেসটা তো খুব ইউনিক, ও এখন থেকে আমাদের থিয়েটারের মতো আর কি, রিহার্সাল শুরু করে দেয়, কথা বলে, ফলে দারুণ লাগে। নমস্কার, আমি স্বাতী মুখার্জি। আজকে আমরা এসেছি এখানে তথাগত মুখোপাধ্যায়ের রাস, আগামী এই সিনেমাটা যে তৈরি হবে সেই নাম, এবং এটার ফার্স্ট লুকের আজকে প্রচারটা হলো। তো প্রথমেই বলি, এই যে রাস, এই যে সিনেমাটা, সেটা একটা পরিবারের গল্প, একটা বাঙালি যেই পরিবার এখন হারিয়ে যাচ্ছে। তো এখানে চরিত্র হিসেবে আমাদের সবার উপরে আছেন অনুসোয়াদি, আর আমি হচ্ছি সেই বাড়ির বড় বউ, মানে এখানে আমি বড় জেঠি আর কি বলা যেতে পারে। তো বড় জেঠি এবার কি করবে, কিভাবে সংসারটাকে ধরে রাখবে, কিভাবে সবাইকে ভালোবাসবে, রাগ করবে না আদর করবে, কি করবে, সেটা তো সিনেমাতেই বলা যাবে। আর প্রচন্ড এক্সাইটেড, কারণ এটা কিন্তু আমরা শুটিং করব না, আমরা একটা জীবন, আড্ডার মধ্যে এই কি কি প্রশ্ন এসছে, এদিকে আয়। প্রশ্ন এটাই কি কি এসছে প্রশ্ন যে এসছে বলো? কি হতে চলেছে। হ্যাঁ, এরা সবাই আমার পরিবারের লোকজন, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার দাদা ভাই, পিসি, মাসি, সব আছে, জেঠি। হ্যাঁ, কিন্তু আমার ডিরেক্টর ডেকে আচ্ছা, মাসি পিসি নেই। তো আমি বড় জেঠি, নামে আমি হচ্ছি তুলিকা। এবারে খুব বেশি কথা বলবো না, কারণ বড়দের কিন্তু ছোটদের দিকে এগিয়ে দিতে হবে। তো আমি আমার ডান দিক থেকে বসেছি, আমি ডান দিক থেকে দিচ্ছি, সবাই সবার চরিত্রের ব্যাপারে কিছুটা করে বলছে। হ্যাঁ, আমি ঋতুরূপা, এই বাড়ির মেয়ে, এবং এই বাড়িতেই বড় হয়েছি সবার সাথে। আর আমি ভীষণ, আমার আগ্রহ যে সবার সাথে আবার একসাথে আমরা শুটটা করব। আর এই যে আমরা যেভাবে এখন যেভাবে সবাই মিলে বসে আছি, এইভাবেই হাসতে হাসতে আমরা শুটটা করব। ঋতুরূপা। আমি এই বাড়ির নাতনি, মানে এটা আমার মামার বাড়ি। তো অনেক দিন পর ছুটি পেয়ে আমরা এসেছি এখানে, এবং এখানে যে আনন্দটা সেটা আমরা কলকাতায় পাই না। এই আমার মামার বাড়িতে এসে আমি বা আমার দিদি যে আনন্দটা পাই, উপভোগ করতে পারি, কলকাতায় এসে সারাদিন বিজি লাইফ চলে, ঠিক যেটা মা বাবার, আমাদেরও পড়াশোনা। কিন্তু এখানে এসে আমরা একদম ঝাড়া হাত পা, সেটা মায়ের একটা শাসন থাকে, কিন্তু আমাদের যে ঠাম্মি বা দিদা, আমাদের যে অনুসুয়াদি, ওনার সাপোর্টে আমরা এখানে খুব মজা করতে পারি, এবং সেইভাবে মজা করে আমরা শুট করব, এবং পুরো আমরা ভাই বোনেদের মতোই এখন থেকে আমরা মিশছি আমরা সবাই একসাথে। আমার চরিত্রটার নাম হচ্ছে গার্গী, এবাড়ির বড় নাতির বউ। তো খুব ছোট বয়সে আমার বিয়ে হয়ে যায়। পুরো ফ্যামিলির সাথে থাকতে থাকতে নিজের বড় হয়ে ওঠা। তো কিরকম কি সবার সাথে সম্পর্ক সেটা জানতে হলে তো দেখতে হবে, ব্যাস। আচ্ছা, ওর পরিচয়টা আমি করিয়ে দিই। আমি তো বললাম যে এই বাড়ির বড় বউ আমি, এ হচ্ছে সবচেয়ে ছোট, মানে সবচেয়ে দুষ্টু কিন্তু সবচেয়ে আদরের। এই যে হ্যাঁ, আমার বড় যা, দিদি একদম ঠিক বলেছে।
আমি সবচেয়ে আদরের এবং সবচেয়ে দুষ্টু বউ, এই বাড়ির ছোট বউ অর্পিতা। আর এমনিতে মৌসুমী, কিন্তু এ বাড়ির বউ আমার নাম হচ্ছে অর্পিতা। একদম শাশুড়ি, আরো দুই যা, এত ছানাপোনা নিয়ে একেবারে ভরা সংসার আমাদের। এবার আমি দিচ্ছি আমার যাকে। আমি হচ্ছি এই বাড়ির সেজ বউ, আমার নাম সঞ্জিতা। আর ছবিতে আমার নাম সাবিত্রী। ভরা সংসার, একদম যেটা বললো এক্ষুনি আমার ছোট যা, তার মধ্যে আবার আমার বর যে সে ভুলো মন, সে সব ভুলে যায়, সমস্ত কিছু ভুলে যায়, ছেলে মেয়ে সবাইকে নিয়ে হই হই করে একটা জীবন বাঁচে। তার মধ্যে কিছু একটা ঘটছে, যেই ঘটনাটার মধ্যে সবাই আমরা কে কিভাবে ওই ঘটনাটাকে দেখছি, সেটা কি খুব নেতিবাচক কোনো একটা দিকেই যাচ্ছে, নাকি আমরা শেষ অবধি সবাই মিলে হ্যাঁ এর দিকেই থাকতে পারছি, ভালোর দিকেই থাকতে পারছি, সেটাই এই ছবিটার গল্প। তবে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কদিন শুট করব, এত বন্ধু বান্ধব এর মধ্যে রয়েছে। সবাই যারা এখানে অভিনয় করবো তারা প্রত্যেকেই বন্ধু বান্ধব, এমনিতেই আমাদের পরিবারের মতোই। আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে তারা সবাই একটা এক্সটেন্ডেড পরিবারেরই অংশ মনে হয় যেন। সবাই মিলে কটা দিন একসাথে থাকা, খাওয়া, গাল গল্প, তার মাঝখানে শুটিংও হবে, এটাই আর কি ব্যাপার। তো সেই নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। আর একটা খুব 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 সুন্দর স্ক্রিপ্ট, আমরা সবাই খুব আনন্দে আছি, খুব মুখ চেয়ে আছি যে কবে থেকে আমরা কাজটা শুরু করব। আমার নিশ্চিত যে সবাই আমরা একটা, কিছু না হোক আমরা খুব আনন্দ করে একটা ভালো কাজ করব। নমস্কার, আমি রিক। আমি ওই রিজু চরিত্রে অভিনয় করছি। আমার মায়ের পাশেই বসে আছি, সিনেমাতে যে আমার মা তার পাশেই আমি বসে আছি। পারিবারিক ছবি, হই হই করে কাজ হবে আশা করছি, অনেক এক্সপিরিয়েন্স হবে, সিনিয়ররা আছে প্রচুর, তাদের কাজ দেখার অপেক্ষায়, তাদের থেকে শেখার অপেক্ষায়। এখন এক্সপিরিয়েন্স হোক, পরেরটা আবার পরে বলবো। থ্যাংক ইউ। আমার চরিত্রের নাম সাঁঝ, এবং সে এই পরিবারের কে হয় সেটা তো দেখলে, আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই চরিত্রটা সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র। সাঁঝ নোজ হোয়াট শি ইজ ডুইং, শি ইজ এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার, যেটা আমাকে যখন ততটা স্ক্রিপ্টটা শোনায় তখন আমার সাঁঝের আর যা যা ক্যারেক্টারিস্টিক্স সেইগুলো শুনে আমার এত ভালো লাগে, বা তার বাকিদের সাথে যেটা সম্পর্ক সেটা শুনে আমার বেশ ভালো লাগে। এবং মনে হয় যে এতদিন ধরে আমাকে দর্শক যে চরিত্রে দেখেছি, ইন্দুবালা হোক বা তারপরে পরে যেগুলো আমি করেছি বা করছি, সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র, এবং আমার নিজেরও করতে গিয়ে খুব মজা হচ্ছে। ফলে এই গল্প রাস, এই গল্পটা তো বোঝাচ্ছে যে এই গল্পটা তো আমাদের মেট্রোপলিটন সিটিতে থেকে থেকে আমরা এত জিনিস হারিয়ে ফেলছি, এক এক সময় নিজেদেরকেই হারিয়ে ফেলি, যে নিজেদের ভালোবাসা, মানে নিজেদের টেক কেয়ার, নিজেদের ভালোবাসতেই আমরা ভুলে যাচ্ছি, অন্যদের তো বাদই দিই। বা হয়তো এক এক সময় নিজেদেরকে এত বেশি ভালোবেসে ফেলছি যে অন্যদের খেয়াল রাখতে পারছি না। ফলে পাশের বাড়িতে খাবার পাঠানো থেকে শুরু করে পাশের বাড়িতে কি রান্না হচ্ছে, বা তাদের বাড়ির টিভিতে গিয়ে টিভি দেখা, বা তাদের গাড়ি চড়া, সবকিছুই এখন ভীষণ মানে ঝাপসা হয়ে গেছে। ফলে এই সবকিছুকে ফিরিয়ে আনা, বা সবার মনে অন্তত ফিরিয়ে আনার চেষ্টা এই প্রজেক্ট দিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, অনেক ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ করবেন, যাতে এই ছবিটি আপনাদের মনে সত্যি একটা দাগ কাটতে পারে। দুটো সময়ের মধ্যে ব্রিজ করার জন্য এই সিনেমাটা বানানো। এখনকার বাঙালিদের একবার মনে করিয়ে দেওয়া বাঙালি শব্দটার অর্থ, আর বাঙালিরা ঠিক কিরকম ছিল। রিহার্সাল করছি, কিন্তু মাথায় রাখতে হবে এই কাজটা প্রত্যেকে মানুষ। আমি আগের ছবিতে যারা মানুষ নয়, যারা খুদে চার পেয়ে, তাদেরকে 70 জনকে নিয়ে আমরা শুটিং করেছি। ফলে আমার মনে হয় মানুষদের জন্য ব্যাপারটা অনেক ইজি, এবং এটা প্রত্যেকে আমার পরিচিত, এবং যারা নতুন তারা তো আমাদের এখন পরিবারের সদস্য হয়ে উঠেছে, ফলে কোনো অসুবিধার ব্যাপার নেই। থ্যাংক ইউ। ছবি পেয়েছি তো আমরা। থ্যাংক ইউ। অর্ঘ, ছবি পেয়েছি, চলো।